একটি অভিশপ্ত গ্রাম সোনামুখী। রাতে কেউ যদি পেছন থেকে ডাকে তাহলে নাকি সাড়া দিতে নেই। রবীন্দ্রনাথের প্রিয় গায়িকা নাকি এই গ্রামেই থাকতেন। তবে এই গ্রামে নাকি এখন গান বাজনা নিষেধ, না হলেই তাকে নিশি ডেকে নিয়ে যায়। কি সেই ইতিহাস যেটা কোনো বইয়ের পাতায় লেখা নেই? আজকের কাহিনী নিশির ডাক। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই নারায়ণ চট্টোপাধ্যায়কে দেখানো হয় যে তানপুরা বাদক, এবং অন্য গায়ে এক আসরে তানপুরা বাজানোর জন্য সে বাড়ি থেকে বের হয়। তবে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গাড়িটা হঠাৎ করেই থেমে যায় এবং বাইরে থেকে একটা মহিলা কণ্ঠ শোনা যায়। নারায়ণবাবু ব্যাপারটা বুঝতে না পেরেই দরজা খুলে। তখনই তার সামনে এসে দাঁড়ায় এক নারী মূর্তি, যার হাতে ছিল পিশাচিনীর মতো নখ, যাকে দেখে ভয়ে চিৎকার করে বৌঠান বলে ডাক দিয়ে ওঠে নারায়ণবাবু। পরের দিন সকালেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। সর্ব অঙ্গে ছিল তানপুরার তার জড়ানো। ঘটনাটি ঘটে গেছে অনেক বছর আগে সোনামুখী নামের একটি গ্রামে। এই গ্রামেই আসতে চলেছে তিতলি এবং তার বন্ধুরা। কয়েকদিন আগের ঘটনা। তিতলির রিসার্চ পেপার হলো রবীন্দ্রনাথের প্রিয় গায়িকা। রিসার্চ করতে করতে তিতলির হাতে আসে পুরানো একটা চিঠি। এই চিঠি পড়ে তিতলি জানতে পারে রবীন্দ্রনাথের 5 জন প্রিয় গায়িকা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন নিশিগন্ধা। নিশিগন্ধা নামে সার্চ করে সে গুগলে কিছুই পায়নি। তখনই তাদেরই এক বন্ধু অরুণ জানায় সোনামুখী নামের একটি গ্রামের কথা। তার চেনা পরিচিত একজন ওই গ্রামে থাকে এবং ওই গ্রামেই থাকতো নিশিগন্ধা। তার ব্যাপারে রিসার্চ করার জন্যই সকলে মিলে ওই গ্রামে যায়। তবে গ্রামে ঢোকার আগে সকলের টিফিন সারতে হবে, তাই একটি ছোট গুমটি দোকান দেখে তারা দাঁড়ায় এবং সেখানেই তারা জানতে পারে ওই গ্রাম সম্পর্কে নানা কথা প্রচলিত আছে। রাতে কেউ ওই গ্রামের মুখো হয় না, কারণ ওই গ্রামে মড়ক লেগে আছে। যে কথা শুনে গাড়ির ড্রাইভারও খুব ভয় পেয়ে যায় এবং তাদের ওখানে রেখেই চলে যায়। সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে করেই সবাই সোনামুখীতে পৌঁছায়। এখানে এক বিশাল রাজবাড়ির সামনে অরুণ সকলকে নিয়ে আসে এবং সেই বাড়ির কেয়ারটেকার ছিল ভোলাদা। ভোলাদা জানায় 2-3টে ঘর সে মোটামুটি পরিষ্কার করে রেখেছে, সেখানেই তারা থাকতে পারে এবং ভোলাদা তার বাড়িতে রান্না করে রেখেছে, সেখান থেকে তারা খাবার নিয়ে আসতে পারে। তবে রাতে যেন তারা একটু সাবধান থাকে। কোনো মহিলা স্বর যদি পেছন থেকে ডাকে তারা যেন না ঘুরে দাঁড়ায় এবং তার বাড়িতে যেন কোনো এক পুরুষ খাবার আনতে যায়, না হলে সে দরজা খুলবে না, এবং এই বাড়িতে যেন রাতে আর কেউ গান বাজনা না করে। এসব কথা বলে ভোলাদা চলে যাওয়ার পর সকলে বাড়ির ভিতরে ঢোকে। এখানে বহু বছর পুরনো মা দুর্গার একচালা মূর্তির ছাদ ছিল, যেটা দেখে বোঝা যায় যে ওই বাড়িতে পুজো হতো। তবে তিতলির কিছু একটা মনে পড়ে যায়। তখনই তিতলি বুঝতে পারে কেউ একটা সই নামে তাকে ডাকছে, তবে কাউকেই তিতলি খুঁজে পায় না। তিতলি মনে করে এটা তার মনেরই ভুল। কিছুক্ষণ পর অরুণ সকলকে বলে সে তার চেনা পরিচিত ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছে, তাই তাদের মধ্যে কেউ একজন গিয়ে ভোলাদার বাড়ি থেকে খাবারটা যাতে নিয়ে আসে। সকলে বাড়ির ভেতরে ঢোকে। রুমগুলোতে এখনো বেশ ধুলো। এদিকে অরুণকে দেখানো হয় এই গ্রামেই তার মা থাকে। সে গেছে তার মায়ের সাথে দেখা করতে, কিন্তু তার বন্ধু বান্ধব কাউকেই সে জানায়নি যে এই গ্রামে তার মা থাকে। তার মা অরুণকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং জানতে চায় সে কেন এই গ্রামে এসেছে। তাকে এই গ্রাম থেকে সে বরাবরই দূরে রাখতে চায়, কারণ সে মনে করে এই গ্রামে থাকলে তার বিপদ হতে পারে। অন্যদিকে আমরা তিতলি আর নীলকে দেখি, যারা ভোলাদার বাড়িতে যাচ্ছে খাবার নিয়ে আসতে, এবং তাদের কথা শুনে বোঝা যায় তারা এঙ্গেজ। তখনই এখানে এক বৃদ্ধা মহিলা আসে এবং বলে, নতুন দিদি তুমি এসেছো। তিতলি খুবই অবাক হয়ে যায়, তবুও ওখান থেকে চলে যায় তারা। এদিকে অরুণকে তার মা বলে, তুই পেটে থাকতেই তোর বাবাকে নিশি মেরেছে, তোর দাদু নারায়ণবাবুকেও নিশি মেরেছে, তুই জানিস না তোকে বাঁচানোর জন্য আমি এখান থেকে দূরে রাখি। অরুণ খুবই রেগে গিয়ে তার মাকে বলে, শুধু নিশি আর নিশি, ভয়ে ভয়ে আর কতদিন বাঁচবে, আমার কথাটাও একটু চিন্তা করো। মা বাবা সবাইকে ছেড়ে আমি কিভাবে রয়েছি। ওদিকে তিতলি আর নীল গেছে ভোলাদার বাড়িতে খাবার নিয়ে আসতে। ভোলাদা তাকে বলে যে তোমরা কিন্তু আর যাই করো গান বাজনা করো না, কারণ ভোলাদা নীলের কাছে একটা গিটার দেখেছিল।
এদিকে অরুণকে ওর মা ভালো করে বোঝানোর চেষ্টা করে মাথা ঠান্ডা রাখার জন্য এবং বলে সে রাতের খাবার তৈরি করতে ভেতরে যাচ্ছে, সে যেন চুপ করে এখানে বসে থাকে, কোথাও না যায়। এদিকে সকলে রাতে ডিনার করছিল এবং খুবই অবাক হয়ে জানতে পেরে যে এই গ্রামে গান বাজনা করা নিষেধ, কিন্তু এই গ্রামে নাকি থাকতেন রবীন্দ্রনাথের প্রিয় গায়িকা, সেটাও কি সম্ভব? ওদিকে অরুণকে দেখানো হয় তার মা রান্না করতে গেছে, সেই ফাঁকে অরুণ সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে কিছু দূর যেতেই পেছন থেকে তার মায়ের ডাক শুনে অরুণ সাড়া দিতেই পেছনে সেই বীভৎস নারী মূর্তি দেখে খুবই ভয় পেয়ে যায়। দিকে সকলেই খেয়ে দিয়ে প্রায় শুয়ে পড়েছে, তখনই তিতলির কানে একটা বীভৎস আওয়াজ আসতেই তিতলি হাতে মোমবাতি নিয়ে নিচের দিকে আসে এবং তখনই সে দেখে অরুণের মৃতদেহ আর চিৎকার করে ওঠে। অরুণের সর্বাঙ্গেও ছিল তানপুরার তার জড়ানো। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে তানপুরা বাদক নারায়ণবাবুর মৃত্যুর পর তার বন্ধু বাঁশিবাদক মহেন্দ্র খুবই ভয় পেয়ে গেছে, কারণ নারায়ণ তার প্রিয় বন্ধু। সে মনে করে যে হয়তো বৌঠানি তাকে মেরেছে। তবে তাদের বন্ধু খোলবাদক কাশীবাবু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে সব কিছুই নিয়তি, কেউ তাকে খণ্ডাতে পারবে না। কিন্তু মহেন্দ্র খুবই ভয় পেয়ে গেছে এবং বলে সেদিন আমরা কেউ কিচ্ছু করিনি, তাই বৌঠানি এই কাজ করছে। কাশি তাদের থামানোর চেষ্টা করে বলে যে আমরা কেউ কিচ্ছু করিনি। একথা শুনে খুবই রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায় মহেন্দ্র। রাগে দুঃখে মহেন্দ্র পুকুর ধারে একাই বসেছিল, তখনই পেছন থেকে কেউ তাকে দাদা ভাই বলে ডাকলে মহেন্দ্র বলে তুই এখান থেকে যা, আমি কিছুক্ষণ একাই থাকবো। তখনই কেউ একটা বলে ওঠে মহেন্দ্র ঠাকুরপো। খুবই ভয় পেয়ে যায় মহেন্দ্র। ঠিক তখনই তাকেও গলায় তার জড়িয়ে মেরে ফেলে কোনো এক মহিলা, যার হাতে শাখা পলা বিদ্যমান। ঘটনা বর্তমানে আসে অরুণের মৃত্যুতে সকলেই হতভম্ব প্রায়। তবে অরুণের মা বলে এই দিনটা যাতে না দেখতে হয় তাই তোকে বরাবর নিজের থেকে দূরে রেখেছি, কিন্তু নিয়তি আমাদের পিছু ছাড়ল না, নিশি তোকে শেষ করে দিল। সকলেই খুবই অবাক, কারণ অরুণের মা এখানে থাকতো, অরুণ নিজের বন্ধুদের কাউকেই সেটা জানায়নি। অফিসার তাদেরকে বলে তোমরা সকলেই সাসপেক্ট, তাই এই এলাকা ছেড়ে কেউ যেতে পারবে না। তবে অনির্বাণ অফিসারকে বারংবার রিকোয়েস্ট করে যে আমরা কেউ এখান থেকে যাব না, কিন্তু আমাদের প্রোটেকশনের জন্য আপনি একটা লোক মোতায়েন করুন। এবং মেঘলা অফিসারকে বলে যে তারা মা বাবার সাথে যোগাযোগ করতে পারছে না, তাই অফিসার তাদের বলে যে থানায় এসে একবার কল করতে, কারণ এখানে নেটওয়ার্ক থাকে না। অফিসার এক কনস্টেবলকে এখানে থাকতে বললে কনস্টেবল হাত জোর করে ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। অফিসার বলে টাউন থেকে একটা কনস্টেবল আনিয়ে বিকেলের মধ্যেই এখানে মোতায়েন করবেন, এই বলে তিনি পোস্টমর্টমের জন্য বডি নিয়ে চলে যায়। ঠিক তখনই অরুণের মা মাথা ঘুরিয়ে পড়ে গেলে সকলে তাকে জল দিয়ে ধাতস্থ করে। অরুণের মা মহাশ্বেতা দেবী জানান এই গ্রামে এই জমিদার বাড়িতে বড় করে দুর্গাপুজো হতো এবং এই বাড়ির বংশধর সহ 6 জন গান বাজনা করতেন। দিকে দিকে তাদের নাম ছড়িয়ে পড়েছিল। মহেন্দ্রনাথ বাঁশি বাজাতেন, দীপঙ্কর বাজাতো এস রাজ, কাশীনাথ খোল বাজাতো, ধীমান বাজাতো তবলা, হেমচন্দ্র শরৎ বাজাতো, মহাশ্বেতা দেবীর শ্বশুর নারায়ণ বাজাতেন তানপুরা, আর এই বাড়ির বংশধর রাজশেখর গাইতেন গান। চমৎকার ছিল তার গানের গলা। দিকে দিকে মুগ্ধ হয়ে তাদের দল সব জায়গায় গান গেয়ে বেড়াতো। মহাশ্বেতা দেবী জানান তবে একদিন মড়ক লাগলো, আস্তে আস্তে সমস্ত বাদ্যকাররা একে একে মরতে লাগলো, আর এই বাড়ির বংশধর রাজশেখর ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় চলে গেল এবং মহাশ্বেতা দেবীর স্বামীও তার সন্তানের জন্মের আগেই মারা গেছেন। পরে মহাশ্বেতা দেবীকে মেঘলা আর অনির্বাণ যায় এগিয়ে দেওয়ার জন্য। তিতলির চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না, তাই নীল তাকে বলে যে তার ঘরে গিয়ে রেস্ট নিতে। নিজের ঘরে যেতেই জানলা দিয়ে হঠাৎ করে দেখতে পায় একটা ভাঙা দোলনা, যার মধ্যে কেউ বসে রয়েছে। তিতলি সেটা নীলকে দেখাতে গেলে নীল কিছুই দেখতে পায় না, তিতলিকে রেস্ট নিতে বলে। এদিকে ভোলাদা দেখে যে টাউন থেকে এক কনস্টেবল এসেছে গার্ড দেওয়ার জন্য। ভোলাদা তাকে বোঝানোর চেষ্টা করে যে রাত হয়ে গেলে কারোর ডাকে সাড়া যেন না দেয় এবং রাতে কোনো গান যাতে সে না গায়। তবে কনস্টেবল তাকে বিশেষ পাত্তা না দিয়ে ওখানে বসেছিল। তিতলি ঘুমিয়ে পড়েছিল, তবে একটা আওয়াজে তার ঘুম ভাঙে।
ওই বৃদ্ধা মহিলা ওইখানে এসে হাজির এবং তার জন্যে তেঁতুল মাখা নিয়ে এসে বলে, নতুন দিদি তেঁতুল মাখা খাবে? তিতলি খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার শুরু করে দেয়। তখনই মেঘলা আর অনির্বাণ বাড়ি ফিরছিল। সকলেই তিতলির রুমে এসে দেখে ওই বৃদ্ধা মহিলা তিতলিকে বারংবার বলছে, নতুন দিদি তুমি এসে গেছো, তোমার জন্য তেঁতুল মাখা এনেছি। তবে কোনো প্রকারে ওই গার্ড ওই বৃদ্ধাকে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। রাতে যখন সকলে ঘুমিয়ে পড়েছে ঠিক তখনই একটা সুন্দর গানের গলা ভেসে আসছিল ওপরের বন্ধ করা ঘরের থেকে। তিতলি যেন কিছুটা মোহিত হয়ে গানের দিকে এগিয়ে যায় এবং আস্তে আস্তে ওই ঘরের সামনে গিয়ে শুনতে চেষ্টা করে। তবে তিতলি ওই ঘরের সামনে আসতেই গানটা বন্ধ হয়ে যায় এবং কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয়। তিতলি ভয় পেয়ে নিজের ঘরে চলে আসে। তবে আয়নায় দেখতে পায় তার মতনই কেউ শাড়ি পরে দাঁড়িয়ে আছে এবং বারংবার বলছে, ওকে মেরে ফেললো, ওকে মেরে ফেললো। এই দৃশ্য দেখে তিতলি অজ্ঞান হয়ে যায়। এদিকে ওই কনস্টেবল রাতে গান করতে করতে বিছানা করছিল। ঠিক তখনই তার নাম বাবু বলে কেউ একটা পেছন দিয়ে ডাকলে পেছন ঘুরে তাকাতেই দেখে সামনে সেই বিশালকায় নারী মূর্তি, যেটা দেখে ভয়ে কুঁকড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেও মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় এসরাজ বাদক দীপঙ্করকে। পরপর দুজন বন্ধু একইভাবে মারা যাওয়ায় সে খুব ভয় পেয়ে গেছিল এবং একটা ঘরে নিজেকে আটকে রেখেছিল। ঠিক তখনই কেউ একটা তাকে পেছন দিয়ে ডাকতে থাকে। মুখ ঘুরিয়ে দেখতেই তাকেও সেই নারী মূর্তি গলায় তার জড়িয়ে মেরে ফেলে। ঘটনা আবার বর্তমানে আসে। তিতলির জ্ঞান ফিরতেই তাকে মেঘলা সান্ত্বনা দেয়। তিতলি খুবই ভয় পেয়েছিল। তখনই নিজের চিৎকারের আওয়াজ শুনে সকলে নিচে নামে এবং দেখে যে ওই কনস্টেবল মারা গেছে। এলাকার লোকেরা বারংবার বলছে যে এদেরকে এখান থেকে বের করে দিতে। অফিসার বলে, পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত এদের এখানে থাকতেই হবে। এদিকে তিতলি সকলকে জানায় কাল রাতে ওই একটা বন্ধ ঘর থেকে সে গানের আওয়াজ পেয়েছিল। সে যখনই গানটা শুনতে ওখানে গেছে গানটা বন্ধ হয়ে যায়। তখনই ওই ঘর থেকে কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দেয়। এসব শুনে তারা মনে করে গ্রামবাসীরা হয়তো নিশির মিথটা বজায় রাখার জন্য ইচ্ছা করে এসব করছে। তাই জোর করে গিয়ে নীল ওপরের ঘরের দরজা খুলে দেখতে যায় যে ওর ভিতরে কি আছে। ওই বন্ধ ঘরের ভিতরে একটা পিয়ানো ছিল। এইটা কি জানতে চাইলে হঠাৎ করেই তিতলি বলে ওঠে, ওটা গোমস পিয়ানো। সকলে বেশ অবাক হয়। তারপরে উপরে ছবিটা দেখে তিতলি বলে যে, আমার শাড়িটা পরেছিস সই? এই কথাটা বলে হঠাৎ করেই মাথা ঘুরে যায় তিতলির। ঋত পিয়ানোর পর্দাটা সরাতেই দেখে সত্যি করে এটা গোমস পিয়ানো, যেটা দেখে সে খুবই অবাক হয়। এরপরে মেঘলা আর ঋতু যাচ্ছিল পুলিশ স্টেশনে তাদের বাবা মার সাথে কন্ট্যাক্ট করতে। তখনই ঋতু মেঘলাকে বলে, তিতলি নিশ্চয়ই কিছু জানে। তবে মেঘলা ঋতুর কথায় বিশেষ কান দেয় না। এদিকে ওই বাড়িতেই রান্নার জোগাড় যন্ত্র শুরু হয়। নীল আগুন জ্বালাতে যাচ্ছিল, তখনই নিজের থেকে আগুনটা জ্বলে ওঠে। নীল একটু ঘাবড়ে যায়। এদিকে ওই বৃদ্ধা মহিলা আবার বাড়িতে ঢুকে পড়ে এবং তিতলিকে বলে, পালা পান্না পালা, বনের মধ্যে দিয়ে পালা। তিতলি খুবই ভয় পেয়ে যায় ওই বৃদ্ধা মহিলাকে দেখে। অন্যদিকে অনির্বাণ কিছু বই নিয়ে নাড়াচাড়া করছিল এবং তার মৃত মায়ের কথা চিন্তা করছিল। ঠিক তখনই সে একটা আওয়াজ শুনতে পায় এবং যে তাকে বলছিল চিঠিগুলো সইকে দে। আওয়াজটা শুনে পিছনে ঘুরতেই কাউকে সে দেখতে পায় না। এদিকে ঋতু চলে এসছে এবং জানায় যে এখানকার টেলিফোন লাইন কেউ কেটে দিয়েছে, তাই তারা বাড়ির সাথে যোগাযোগ করতে পারেনি। ঋতু খুবই ভয় পেয়ে যায়। তাই সবাই ঠিক করে তারা আজ রাতে সকলে একসাথেই ঘুমাবে। রাত হতেই যখন সকলে ঘুমিয়ে পড়েছে আবার ওই অশরীরী ছায়া দেখা যায় এবং হঠাৎ করেই অনির্বাণের ঘুম ভেঙে যায় এবং সে তিতলিকে ডাকে এবং দুজন মিলে মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ি দিয়ে ওপরের ঘরের দিকে চলে যায়। অনির্বাণ ওপরের ঘরে গিয়ে হঠাৎ করেই পিয়ানোতে বসে গান গাইতে শুরু করে আর তিতলিও যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকে ওই ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে এসেছে নিশিগন্ধার বাড়িতে। নিশিগন্ধা তখন রেয়াজে বসেছে, মাত্র 10 বছর বয়স।
তবে তার গানের গলা শুনে মুগ্ধ হন স্বয়ং কবিগুরু। ঘটনা আবার বর্তমানে আসে এবং অনির্বাণকে দেখানো হয় পুরোটাই সে পজেসড হয়ে গেছে এবং তিতলিকে বলে যে কিরে সই, আমাকে চিনতে পারছিস? দিকে ততক্ষণে গানের আওয়াজ শুনে মেঘলা আর নীলেরও ঘুম ভেঙেছে এবং তারাও ওপরের দিকে উঠে আসে এবং ওই বৃদ্ধাকে দেখানো হয় যে এতদিন পরে নিশির গলার আওয়াজ পেয়ে খুবই হতবাক। এদিকে অনির্বাণ বারংবার বলতে থাকে তিতলিকে, সই, আমাকে চিনতে পারছিস? খুবই ভয় পেয়ে যায় তিতলি। তখনই সকলে ওপরে উঠে আসে এবং অনির্বাণকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না, তাই নীল অনির্বাণকে ঠেলে ফেলে দেয়। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় তবলাবাদক ধীমানকে, যে নিশির ভয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে মারা গেছিল। ঘটনা আবার বর্তমানে আসে। অনির্বাণ বারংবার তিতলির কাছে ক্ষমা চায় যে তার কিছুই মনে নেই কাল রাতে কি হয়েছে। ঠিক তখনই অনির্বাণের কানের সামনে যেন একটা তীক্ষ্ণ আওয়াজ সে শুনতে পায়, চিঠিগুলো ওকে দে। এই কথাটা সে বারংবার শুনতে পাচ্ছিল। রাত হতেই অনির্বাণ তিতলিকে এসে জানায় যে বারংবার সেই একই কথা সে শুনতে পাচ্ছে, যে তিতলিকে কেউ চিঠি দিতে বলছে, কিন্তু কোন চিঠি সেটা সে বুঝতে পারছে না। তাই সেই পিয়ানোর ঘরে সে আবার আজকে যাবে। তিতলিও ঠিক করে তার সাথে যাবে। দুজনে মিলে চিঠিগুলো খুঁজতে শুরু করে। তখনই ওই বৃদ্ধা মহিলা সেখানে চলে আসে এবং বলে ওগুলো ওখানে পাবে না বলে পিয়ানোর তলার দিকে ইঙ্গিত করতেই ওখান থেকে একটা বাক্স বের করে নিয়ে আসে অনির্বাণ এবং এর মধ্যে ছিল চিঠি, যেটা হুবহু তিতলির হাতের লেখা বলে তাদের মনে হচ্ছিল। যাতে লেখা ছিল, কলকাতায় এসেছি, এখান থেকে তোর পছন্দ মতো শাড়ি নিয়ে যাব, নীল রঙের শাড়িও পেয়েছি। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় নীল রঙের শাড়ি পরে নিশিগন্ধা দাঁড়িয়ে আছে এবং তার সই তার গায়ে তার পছন্দের কালার নীল রঙের একটা বেনারসি এনে পরিয়ে দেয়, যেটা নিশির খুবই পছন্দ হয়। তবে তার সই নিজের জন্য যে শাড়িটা কিনেছিল সেটা নিশির আরও বেশি পছন্দ হয়, তাই ওইটা সে রাখার জন্য জিদ করলে তার বন্ধু বলে, না, এটা আমিই পরবো। তবে এটা ঠিক হয় যে এই শাড়িটা সে রাখলেও নিশিকে এই শাড়িটা পরতে দিতে হবে। দুই সইয়ের মধ্যে যেমন ছিল ভালোবাসা, তেমনি ছিল খুনসুটি। নিশিগন্ধার বিয়ে হয়ে যায় ঘোষাল বাড়ির রাজশেখর ঘোষালের সাথে। আর সই তার কান্না থামানোর জন্য তাকে কথা দেয় সেও এসে তার সাথে কদিন থাকবে। কাহিনী আবার বর্তমানে আসে এবং ওই বৃদ্ধা মহিলাকে আবার দেখানো হয়, সেও আবার আসে এবং তিতলিকে বলে, পালা পান্না পালা, জঙ্গলের রাস্তা দিয়ে পালা। কথাটা শুনে তিতলি খুবই বিরক্ত হয়ে যায় এবং বলে, আমার নাম পান্না নয়, তিতলি। নীল আবার ওদের ওপরে দেখে খুবই রেগে যায় এবং বলে, তোরা এখানে কি করছিস? অনির্বাণ কিছু একটা বলে নীলকে থামাতে চাইছে, ঠিক তখনই সে লক্ষ্য করে ঋতুর পিছনে সেই অশরীরী। এটা দেখে অনির্বাণ খুবই ভয় পেয়ে যায় এবং বলে, এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই বলে তড়িঘড়ি সেখান থেকে নামার চেষ্টা করে এবং সিঁড়ি থেকে পড়ে মারা যায়। অনির্বাণের মৃত্যুটা খুবই আকস্মিক, কেউই মেনে নিতে পারছিল না। পুলিশ এসে অনির্বাণের মৃতদেহ দেখে খুবই অবাক হয়। এদিকে অফিসার অনির্বাণের মৃতদেহটা পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। তখনই তিতলি লক্ষ্য করে ওপর থেকে লাল শাড়ি পরা কেউ একজন তাদের লক্ষ্য করছে। তিতলি গুটি গুটি পায়ে ওপরে ওঠে। উনি সে ওপরে পর্দার আড়ালে দেখতে পায় নিজের মতনই একজনকে, যে শাড়ি পরে দাঁড়িয়েছিল এবং একটা ছোট্ট মেয়েকে সে বলছে, পালা পান্না পালা, জঙ্গলের রাস্তা দিয়ে পালা, এবং খুবই কাঁদতে শুরু করে, যেটা দেখে তিতলির কিছু একটা মনে পড়ে। এদিকে ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং শরৎবাজক হেমচন্দ্রকে দেখানো হয় রাতের অন্ধকারে সে বাড়ি ফিরছিল। তখনই সে লক্ষ্য করে তাদের বন্ধু খোলবাদক কাশীনাথের মৃতদেহ পড়ে আছে এবং সামনেই দাঁড়িয়ে আছে অশরীরী এবং দৌড়ে ঘোষাল বাড়িতে আসে এবং চিৎকার করে ওঠে যে, বৌঠান, আমি জানি তুমি ওকে মারছো, আমি এই ঘরটা আজকে আগুন লাগিয়ে দেব। তখনই সেখানকার চাকর এসে হেমচন্দ্রকে বলে, বৌঠান তো আজকে সকালবেলায় দাদাবাবুর সাথে বিলেতে চলে গেছে। যে কথা শুনে খুবই অবাক হয়ে যায় হেমচন্দ্র। বলে, সে কি করে হতে পারে? বৌঠান তো মারা গেছে, আমি তো নিজের চোখে সেটা দেখেছি।
কথা বলে এই ঘরে লণ্ঠনের আলো দিয়ে আগুন লাগাতে চেষ্টা করে হেমচন্দ্র। ঠিক তখনই একটা আওয়াজ পেয়ে সিঁড়ির দিকে গেলে সেখানেই একটা তারে জড়িয়ে হেমচন্দ্রর গলাটা দুভাগ হয়ে যায় এবং মারা যায় হেমচন্দ্র। ঘটনা আবার বর্তমানে আসে। তিতলির সব কিছু মনে পড়ে গেছে। সে খুঁজতে খুঁজতে ওই বৃদ্ধা মহিলার কাছে আসে এবং তাকে পান্না বলে জড়িয়ে ধরে। আসলে সেই ছোট্ট মেয়েটি এখন বৃদ্ধা, সেই হলো পান্না। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় নিশিগন্ধার বৌভাতের দিন তার সই সেই শাড়িটা পরেছিল বলে নিশিগন্ধা খুবই রেগে যায় এবং বলে, এই শাড়িটা আমাকে দিয়ে যাবি, এটা আমি পরবো। যে কথা শুনে তার সইও রাজি হয়ে যায় এবং নিশিগন্ধাকে নিয়ে যায় তার বৌভাতের আসরে, যেখানে আজ কবিগুরু রবীন্দ্রনাথের আগমন ঘটেছে। সেই আসরে রাজশেখর তার বন্ধুদের সাথে গান বাজনা শুরু করে দেয়। গায়ক হিসেবে রাজশেখরের নাম তখন দিকে দিকে ছড়িয়েছে। তবে রাজশেখরের গান কিছুটা শোনার পরেই কবিগুরু তাকে থামিয়ে দেন, যেটা দেখে সকলেই খুবই অবাক হয় এবং কবিগুরু নিশিগন্ধাকে সেই একই গান ধরতে বলে। তবে নিশিগন্ধার কণ্ঠের জাদুতে সকলে মুগ্ধ হলেও রাজশেখর খুবই বিরক্ত হয় নিশির ওপর। নিশির মধুর কণ্ঠের গান শুনে কবিগুরু রবীন্দ্রনাথ তার ভূয়সী প্রশংসা করে এবং রাজশেখরকে বলে তার স্ত্রী একটা রত্ন, সে তার থেকেও ভালো গান গায়, সুতরাং সে যাতে গানটা চালিয়ে যেতে পারে রাজশেখরকে সেই পরামর্শই দেন এবং কবিগুরু নিশিগন্ধাকে আশীর্বাদ করে বলেন এবার বিজয়ার আসরে নিশি যাতে গান গায় তিনি আসবেন নিশির গান শুনতে। ভাতের কিছুদিন পরে তার সই নিশির সাথে দেখা করতে আসলে সে জানায় যে সে কলকাতায় যাবে পড়াশোনা করতে। তখনই সেখানে ছোট্ট পান্না তেঁতুল মাখা নিয়ে চলে আসে। পুরনো সব কথাই তিতলির এখন মনে পড়ে যায়। পান্না তাকে জিজ্ঞাসা করে বিজয়ার কথা মনে আছে তার। তিতলি বলে বিজয়ার সব কথাই তার মনে পড়েছে। বিজয়ার দিন কবিগুরুর আসার কথা ছিল, কিন্তু বিশেষ কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি এবং চিঠি লিখে জানিয়েছিলেন, যেটা দেখে নিশি কান্নায় ভেঙে পড়েছিল। যেহেতু কবিগুরুর আদেশ ছিল বিজয়ার দিন তাকে গাইতে হবে, তাই সে সবাই গান গেয়েছিল। তারপর রাতে মায়ের সামনে বসে রেওয়াজ করছিল। তার সই তখন দোতলার ঘর থেকে দাঁড়িয়ে চুপ করে নিশির গান শুনছিল। ঠিক তখনই নিশির গান হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং ওপর থেকে কিছু একটা দেখতে পায় তার সই। তারপরেই পান্নাকে ওখান থেকে পালাতে বলে। এদিকে কিছুক্ষণের মধ্যেই নীল আর তার বন্ধুরা এসে যায় তিতলিকে খুঁজতে এবং তাকে ওখানে বসে থাকতে দেখে খুবই অবাক হয়। জঙ্গল থেকে ফিরে গিয়ে তিতলি সকলকে বলে, আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমার কোনো কথায় কোনো প্রশ্ন না করে আমি যা যা বলছি সেগুলো তোরা করবি। তিতলি অফিসারকে একটা সমন পাঠানোর ব্যবস্থা করতে বলে এবং বলে এই গ্রামে এবার বিজয়ার অনুষ্ঠান হবে এবং এক ব্যক্তিকে দেখানো হয় যে তড়িঘড়ি একটা বিরাট বড় গাড়ি করে রাতের অন্ধকারে এসেছে সোনামুখী গ্রামে এবং তিতলি মায়ের সামনে বসে সেই গানটা ধরে, যেটা নিশিগন্ধা অর্ধেক গেয়েছিল। এই গানটাই মায়ের সামনে পুরোটা গেয়ে শেষ করে তিতলি। তখনই ওই ব্যক্তি ভেতরে ঢোকে এবং চিৎকার করতে থাকে যে এখানে কি হচ্ছে এবং তাকে তড়িঘড়ি করে সমন কেন পাঠানো হয়েছে। আসলে এই ব্যক্তি হলো রাজশেখরের একমাত্র ছেলে রুদ্রশেখর। তখন ওই অফিসার ওখানে ছিল এবং সে জানায় যে এই বাড়ি খোঁড়ার পারমিশন চাই, কিন্তু ওই ব্যক্তি কিছুতেই সেই পারমিশন তাদের দিতে রাজি হয় না। তখন তিতলি জানায় যে এই বাড়িতেই তার সই নিশিগন্ধাকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল। তার মৃতদেহর ভালোভাবে সৎকার করা হয়নি, তাই একের পর এক মানুষ মারা যাচ্ছে। এই বাড়ি ঘুরে দেখার পারমিশন চায় তারা, কিন্তু রুদ্রশেখর কিছুতেই রাজি হচ্ছিল না। তখন তিতলি জানায় যে 85 বছর আগের কথা। নিশির বিজয়ার আসরে গান গাওয়ার পর তার বরের বন্ধুরা খুবই রেগে যায় তার ওপর। একটা মহিলা হয়ে পুরুষদের সাথে তাল মিলিয়ে তারা গান গাইবে, এটা তারা কিছুতেই মেনে নিতে পারছিল না। সেদিন রাতে যখন নিশি রেওয়াজ করতে বসে তখন ওপর থেকে তার সই তার গান শুনছিল। হঠাৎ করেই নিশির গানটা বন্ধ হয়ে যায় এবং সে তাকিয়ে দেখে নিশির স্বামী রাজশেখর একটা তীক্ষ্ণ তার দিয়ে তার গলা আটকে ধরেছে এবং বলছে যে তুমি আমার থেকেও ভালো গান গাও, তুমি আসরে গান গাইবে।
এটা আমি কোনোদিন হতে দেব না। তোমার এই গলা থেকে আর কোনো গান বেরোবে না। এই বলে নিশিকে নির্মমভাবে মেরে ফেলে। নিশিকে এইভাবে মেরে ফেলা হলেও রাজশেখরের বন্ধুরাও কোনো প্রোটেস্ট করেনি, তাকে থামানোর চেষ্টাও করেনি। এরপর নিশির সই যখন রাজশেখরকে পুলিশে দিতে যায়, রাজশেখর তার ওপর নির্যাতন করে তার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে। এই ভয়াবহ মৃত্যুর পর তার আত্মা বিলীন হতে পেরেছিল, কারণ সে আগুন পেয়েছিল। কিন্তু নিশির কপালে সে আগুন আজও জোটেনি, তাই তার আত্মা ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। কিন্তু রুদ্রশেখর তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না, বলে এসব আজগুবি নাটক আমাকে দেখাতে আসবে না। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরিয়ে গেলেও খুব বেশি দূর রুদ্রশেখর যেতে পারেনি। পথেই তার গাড়িটা খারাপ হয়ে যায় এবং নিশি স্বয়ং এসে তাকে আটকায়। নিশির এই ভয়াল রূপ দেখে রুদ্রশেখর খুবই ভয় পেয়ে যায় এবং ছুটে আসে সেই মায়ের দালানে। এবং ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় রাজশেখর নিশিকে মেরে ফেলার পরে এক দাসীকে নিশি সাজিয়ে বড় ঘুমটা দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় বিলেতে এবং তার সাথেই সংসার করে। পরবর্তীকালে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে সবটা স্বীকার করে তার ছেলের কাছে। রুদ্রশেখরও প্রমিস করেছিল তার বাবার এই কুকর্মের কথা সে কাউকে জানতে দেবে না। কথা শুনে তিতলি জানায় তার সই নিশিগন্ধা তাকে জানিয়েছিল সে মা হতে চলেছে। রাজশেখর একসাথে দুটো প্রাণ নিয়েছে, তাই সে যদি জানে নিশির মৃতদেহ কোথায় রাখা রয়েছে, সেটা যদি তাকে বলে দেয়, তাহলে তার উদ্ধারের একটা পথ সে করতে পারে। তখন রুদ্রশেখর জানায় এই বিশাল মায়ের মূর্তির পেছনেই রয়েছে নিশিগন্ধার মৃতদেহ। বলে রুদ্রশেখর বাইরে বেরোয় এবং তার চিৎকারে সকলেই বাইরে এসে দেখে সেও মারা গেছে। দুদিন পর তিতলি তার বন্ধুদের নিয়ে ফিরে যাচ্ছে এবং অফিসার তাকে বলে যে তার বন্ধুর দেহ পোস্টমর্টমে পাঠানো হয়েছে, সেটা কি তাকে দেয়া হবে? তিতলি বলে পোস্টমর্টম হয়ে গেলে মৃতদেহ তার হাতে সমর্পণ করতে সে মুখাগ্নি করবে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।